আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিক্স কারেন্ট ইলেকট্রিসিটির 4 নাম্বার লেকচার। তো এর আগে যে 3টা লেকচার কমপ্লিট হয়ে গেছে তাদের আমাদের আলোচ্য বিষয় কি কি ছিল একটু মনে করে দেখো। চলতরিতের প্রথম ক্লাসে আমরা এটা এক্সপ্লেইন করছি যে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এবং এখানে আরো বলা ছিল যে তড়িৎ বলতে আসলে কি বোঝায়, প্লাস বা মাইনাস কোনটাকে আমি তড়িৎ বলবো। ওকে, সেকেন্ড লেকচার ছিল তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটা যে কোনো কনফিগারেশনের জন্যই প্রযোজ্য। উচ্চ বিভব যে সবসময় প্লাস হতে হবে, নিম্ন বিভব যে সবসময় মাইনাস হতে হবে, আসলে ব্যাপারটা এরকম না। লেকচার 2 যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে উচ্চ বিভব এবং নিম্ন বিভব আরো অনেক ভাবে তৈরি করা যেতে পারে। লেকচার 3 এর কনসেপ্ট ছিল আমাদের তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের একটা সম্পর্ক, যে যদি দুইটা প্রান্তের বিভব সমান হয় তাহলে এর মধ্যে কোনো ইলেকট্রিসিটি পাস করে না, অথবা দুইটা প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য শূন্য হয় তাহলে এর মধ্য দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করবে না বা কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এই 3টা লেকচার যারা এখনো দেখোনি তারা আমাদের ওপরে আই বাটনে লিঙ্কটা দেয়া থাকবে, কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের 3টা ক্লাসের লিঙ্ক দেয়া থাকবে, ওখান থেকে একটু দেখে নিবা। কারণ চলতরিতের এই ক্লাসটা যেহেতু একটা সিরিজ আকারে দিচ্ছি আমরা, একটা ক্লাসের সাথে কিন্তু আরেকটা ক্লাস রিলেটেড। সো তুমি লেকচার 1, 2 এবং 3 কমপ্লিট করবে, তারপর তুমি 4 নাম্বার লেকচারটা দেখা শুরু করবে। সো যারা আমাদের নতুন অডিয়েন্স, 4 নাম্বার লেকচারটা দেখার আগে অবশ্যই তুমি এনশিওর করবে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার লেকচারটা তুমি দেখছো কিনা। দেখা কমপ্লিট হয়ে গেলে তুমি 4 নাম্বার ক্লাসটা দেখবে। এবং আমি আবারও বলে দেই, এই চলতরিৎ 2টা ক্লাসকেই কাভার করবে, যারা এসএসসি তে আছো কিংবা যারা এইচএসসি তে। তো আমরা লেকচারটা এমন ভাবেই সাজাইছি এখানে যাতে এসএসসি এবং এইচএসসি 2টা ক্লাসই একসাথে কভার হয়। তো মাথায় রাখবো এসএসসির ক্ষেত্রে প্রথম 10 থেকে 15টা লেকচারের মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, আর এইচএসসি তে যারা আছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটা ফলো করবে। ঠিক আছে, তাহলে আজকে কন্টেন্ট আমরা শুরু করি। আজকের টপিকটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট ইন আ সার্কিট। ডিরেকশন অফ কারেন্ট ইন আ সার্কিট বাংলা হচ্ছে বর্তনীতে বর্তনীতে তড়িৎ প্রবাহ। বর্তনীতে তড়িৎ প্রবাহ কিংবা বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক। তো অলরেডি তড়িৎ প্রবাহের একটা দিক আমরা শিখে ফেলছি, যে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এ নিয়ে মোটামুটি 3টা লেকচারে কথা বলা হয়ে গেছে। তো আজকে আমরা দেখব একটা বর্তনীতে তড়িৎ প্রবাহটাই শর্তটা মেনে চলে কিনা। এখন অনেকেই চিন্তা করতেছো বর্তনী কি। এই ক্লাসে বর্তনী সম্পর্কে একদম হাই ডিটেইল ইনফরমেশন আমি দিব না, বাট ছোট ছোট কয়েকটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বর্তনী কি, কিংবা এটা পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে সেটা একটু বলে দিই আমি। যেমন আমরা এখানে যেরকম চিন্তা করছি যে একটা প্লেটের মধ্যে যদি অনেকগুলা প্লাস থাকে, সাধারণত আমরা এটাকে হাই পোটেনশিয়াল বলবো। আর অনেকগুলা মাইনাস যদি জমা থাকে তাহলে তুমি এটাকে লো পোটেনশিয়াল বলবে। এবং আমরা জানি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এবং প্লাসের দিকটাকেই কারেন্টের দিক হিসেবে ধরে নেওয়া হয়। এটা একটা ট্রেডিশন কিংবা সাইন কনভেনশন, চিহ্নরীতি। হ্যাঁ, তাহলে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটা অলরেডি আমাদের জানা। এখন সার্কিট যখন আমি পড়বো, এখন সার্কিট কিংবা বর্তনী মানে কি, কারেন্টের সম্পূর্ণ চলার পথ। এটা তুমি আপাতত একটা ইনফরমেশন হিসেবে মনে রাখো, এটা আমি তোমাকে বুঝায় বলবো এই চ্যাপ্টারের মধ্যে, এই সিরিজের মধ্যে কোনো না কোনো ক্লাসে আমি তোমাকে এটা বলবো যে সার্কিট বলতে আসলে কি বোঝায়। এখন তুমি মাথায় রাখবে কারেন্ট চলার সম্পূর্ণ একটা পথকে আমরা সার্কিট বা বর্তনী বলবো। তো সেই সার্কিট বা বর্তনী যখন আমরা আঁকবো কিংবা এটা নিয়ে যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, এরকম একটা সিম্বল আমরা দেখতে পাবো। একটা বড় দাগ, একটা ছোট দাগ পরস্পর সমান্তরালে থাকে। এই বড় দাগটাকে তুমি বলবে হাই পোটেনশিয়াল এবং ছোট দাগটাকে তুমি বলবে লো পোটেনশিয়াল। এবং যদি আমি নর্মালি চিন্তা করি, হাই পোটেনশিয়াল মানে প্লাস আর লো পোটেনশিয়াল মানে মাইনাস। যদিও আমরা লেকচার 2 তে দেখে আসছি প্লাস থাকলেই হাই পোটেনশিয়াল না, কিংবা মাইনাস থাকলেই লো পোটেনশিয়াল না, বাট সাধারণভাবে প্লাস গুলাকে আমরা হাই পোটেনশিয়াল বলি, মাইনাসকে আমরা লো পোটেনশিয়াল বলি। তাহলে এই বড় দাগটাকে যেহেতু হাই পোটেনশিয়াল বলা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মনে মনের প্লাস, এবং ছোট দাগটাকে যেহেতু লো পোটেনশিয়াল বলা হয় তাহলে এটা আমাদের মনে মনের মাইনাস। এবং এই যে একটা বড় দাগ এবং একটা ছোট দাগ, এটাকে আমরা বর্তনীর ভাষায় বলবো তড়িৎ কোষ। বর্তনীর ভাষায় আমরা এটাকে বলবো তড়িৎ কোষ।
এরকম অনেকগুলা তড়িৎ কোষ যদি একসাথে থাকে তাহলে আমরা এটাকে ব্যাটারি বলি। অনেকগুলা তড়িৎ কোষ যদি একসাথে থাকে তাদেরকে আমরা ব্যাটারি বলি। এখানে এরকম কিছু কিছু টার্মের সাথে তুমি পরিচিত হবা। প্রথমে শুনতে একটু আনইজি লাগতে পারে, একটু খটকা লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে। তো 1-2 মিনিট যখন আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তখন দেখবা যে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তাহলে বড় দাগটা হচ্ছে মনে মনে হাই পোটেনশিয়াল, ছোট দাগটা হচ্ছে মনে মনে লো পোটেনশিয়াল। হাই পোটেনশিয়ালটাকে আমরা প্লাস ধরবো, লো পোটেনশিয়ালকে আমরা মাইনাস ধরবো। এবং এই যে একটা বড় দাগ এবং একটা ছোট দাগ সিম্বল দিয়ে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটাকে আমরা কি বলবো, তড়িৎ কোষ। আর অনেকগুলা তড়িৎ কোষ যখন একসাথে যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, ব্যাটারি বলি। ঠিক আছে, তো এখন একটা ইনফরমেশন তুমি জেনে নাও। এই ক্লাসটাকে একটু সহজভাবে বোঝানোর জন্য তড়িৎ কোষকেই আমি এখন থেকে ব্যাটারি বলে ডাকবো। যদিও এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এই ক্লাসটাকে একটু সহজ করার জন্য অনেক সময় আমি তড়িৎ কোষ বলবো না, একটা বড় দাগ কিংবা ছোট দাগ দেখলে আমি এটাকে ব্যাটারি বলবো। ঠিক আছে, তাহলে আবারও বলি, অনেকগুলা তড়িৎ কোষ মিলে একটা ব্যাটারি তৈরি করে বা ব্যাটারি গঠন করে। আমাদের ক্লাসটাকে একটু সহজভাবে উপস্থাপন করার জন্য এখন থেকে আমি তড়িৎ কোষকেই ব্যাটারি বলবো। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটা একটু মাথায় রেখো। অনেকে হুট করে যখন আবার এই ক্লাসটা দেখবা তুমি বলবা যে স্যার তো তড়িৎ কোষকে ব্যাটারি বলতেছে। তাই আমি এখান থেকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এই ক্লাসটাকে একটু সহজভাবে উপস্থাপন করার জন্য তড়িৎ কোষকে আমি এখন থেকে ব্যাটারি বলবো। ঠিক আছে, এখন তুমি দেখো এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? প্লাস কিংবা তড়িৎ কিংবা ইলেকট্রিসিটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এই কথাটাকে আমি এভাবেও বলতে পারি, প্লাস কিংবা তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে বের হয় এবং নিম্ন বিভবে কি করে বলতো, প্রবেশ করে। তাহলে এই কথাটা একটু মাথায় রাখবো, তড়িৎ কিংবা ইলেকট্রিসিটি, তড়িৎ কিংবা ইলেকট্রিসিটি সবসময় হাই পোটেনশিয়াল থেকে বের হয় এবং লো পোটেনশিয়ালে প্রবেশ করে। ঠিক আছে, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এই কথাটা সত্য। এই কথাটা কি তুমি এভাবে বলতে পারো যে হাই পোটেনশিয়াল থেকে তো চলে যাচ্ছে আর লো পোটেনশিয়ালে প্রবেশ করতেছে। তাহলে আমি এটা বলতে পারবো যে তড়িৎ বা ইলেকট্রিসিটি হাই পোটেনশিয়াল থেকে সবসময় বের হয়ে যায় এবং লো পোটেনশিয়ালে কি করে বলতো, প্রবেশ করে। তাহলে এই সিম্বলটা যখনই আমি দেখবো, একটা বড় দাগ একটা ছোট দাগ, হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল, আর কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে বের হবে, লো পোটেনশিয়ালে প্রবেশ করবে। আরেকটা সিম্বল আমাদের এখান থেকে শিখতে হবে, আরেকটা সিম্বল আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে রোধ। রেজিস্টর কিংবা রেজিস্ট্যান্স বা রোধ, এটা শুনতে একটু কঠিন লাগতেছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করি, মানে তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি, আর একটু সহজ করে বললে কারেন্টের যন্ত্রপাতি ব্যবহার করি, মানে যেটা কারেন্ট দিয়ে চলে, যেটা তড়িৎ দিয়ে চলে, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, এদেরকে আমরা সাধারণভাবে বা ডাকনাম হচ্ছে রোধ। যেমন একটা লাইট হতে পারে, একটা ফ্যান হতে পারে, যেটা কিনা ইলেকট্রিসিটির মাধ্যমে তুমি চালাও, সেটাকে তুমি রোধ বলবে। তাহলে সেটা একটা লাইট হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা রেফ্রিজারেটর হতে পারে, একটা এসি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ইলেকট্রিসিটির মাধ্যমে আমি যেটাকে চালাতে পারি সেটাকে আমরা এখন থেকে কি বলবো, রোধ। আর একটা সার্কিটে আমরা রোধের সিম্বলটাকে বা রোধের সংকেতটাকে এইভাবে করে আঁকবো। আর রেজিস্টর থেকে একটা নাম দিব আমরা আর, একের বেশি থাকলে তখন R1 R2 R3 R4 এইভাবে করে আমাদের নাম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে সিম্বল গুলো সম্পর্কে আইডিয়া নেওয়া হয়ে গেল। দুইটা সিম্বল আপাতত জানলেই হবে। একটা কি ছিল বলতো, তড়িৎ কোষ, যেটা আমি আলোচনার সুবিধার্থে ব্যাটারি বলে ডাকবো। আর সেকেন্ডলি যেটা ছিল সেটা হচ্ছে রোধ। যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে আমরা রোধ বলতে পারি। তাহলে এবার আসো একটা সার্কিটে যাওয়া যাক। তাহলে এখানে আমি একটা সার্কিট এঁকে রাখলাম। এই তিনটা রোধকে তুমি মনে মনে তিনটা লাইট চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই। এই তিনটা রোধকে তুমি তিনটা লাইট চিন্তা করো। আর একটা বড় দাগ এবং ছোট দাগ থাকলে বড় দাগটাকে আমরা বলি হাই পোটেনশিয়াল, ছোট দাগটাকে আমরা সবসময় বলি লো পোটেনশিয়াল। তাহলে এটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব, আর এই পুরাটাকে কি বলে, তড়িৎ কোষ। আর তড়িৎ কোষকে আমি এখন একটু সহজ করার জন্য ব্যাটারি চিন্তা করব বা ব্যাটারি বলে ডাকবো। ওকে, তাহলে এখন তুমি একটু আগে যে ইনফরমেশনটা শিখছো সেই ইনফরমেশন অনুযায়ী তুমি এখন আগাবে। সেটা হচ্ছে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এই কথাটাকে আমি যদি একটু অন্যভাবে বলি, তড়িৎ
উচ্চ বিভব থেকে বের হয় নিম্ন বিভবে প্রবেশ করে। তাহলে তড়িৎ বা ইলেকট্রিসিটি, এই যে দেখো প্লাসটা ছিল আমাদের হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভব, মাইনাসটা হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল বা নিম্ন বিভব। তাহলে তড়িৎ বা ইলেকট্রিসিটি হাই পোটেনশিয়াল থেকে বের হবে, এই যে হাই পোটেনশিয়াল থেকে বের হবে এবং লো পোটেনশিয়ালে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে তড়িৎ, যেটাকে আমরা আপাতত আই দিয়ে চিন্তা করতেছি। এখন খুব ভালো করে খেয়াল করবে, এটা একটা রোধ R1, এটার দুইটা প্রান্ত আমি চিন্তা করতেছি। একটা প্রান্ত দেখো এই যে ব্যাটারির সাথে কানেক্টেড, আর একটা প্রান্ত হচ্ছে এই রোধের সাথে কানেক্টেড। তাহলে আমি এই দুইটা পয়েন্ট চিন্তা করলাম এখানে। R1 রোধের জন্য আমি দুইটা পয়েন্ট চিন্তা করলাম, একটা পয়েন্ট ব্যাটারির সাথে কানেক্টেড, আর একটা পয়েন্ট এই যে R2 এর সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে আমরা জানি তড়িৎ কিংবা ইলেকট্রিসিটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে এই পয়েন্টের যে বিভব, এটাকে আমি চিন্তা করলাম 100 ভোল্ট, আর এই পয়েন্টের বিভবকে চিন্তা করলাম 80 ভোল্ট। ওকে, এটা আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে মানগুলো আন্দাজে ধরে নিচ্ছি, তুমি যে কোনো মান ধরতে পারো। তাহলে এই পয়েন্টের বিভব কত? 100 ভোল্ট। এই পয়েন্টের বিভব কত? 80 ভোল্ট। তাহলে এই রাস্তাটুকুর জন্য আমাদের থিওরামটা ঠিক আছে যে তড়িৎ বা কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। এটা উচ্চ বিভব কারণ 100, এটা নিম্ন বিভব কারণ 80। তাহলে কারেন্টকে আমরা আই দিয়ে প্রকাশ করি কিংবা তড়িৎকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। এটুকু আইডিয়া ক্লিয়ার? তাহলে R1 এর দুইটা প্রান্ত আমি সিলেক্ট করলাম, একটা প্রান্তের বিভব 100 আর একটা প্রান্তের বিভব হচ্ছে 80। তাহলে আমরা জানি ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে ইলেকট্রিসিটি দেখো এই পথে পাস করে এই পর্যন্ত আসবে। ওকে, তাহলে যে পরিমাণ ইলেকট্রিসিটি বা কারেন্ট, সেটাকে আমি আই চিন্তা করতে পারি। এখন R2 এর আবার দুই প্রান্ত চিন্তা করি। R2 এর এই প্রান্ত 80, এই প্রান্তটাকে আমি এখানে চিন্তা করলাম 50 ভোল্ট। আচ্ছা, যদি 50 ভোল্ট হয় তাহলে আমরা তো জানি কারেন্ট সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এখানে কারেন্টটা যদি উচ্চ থেকে নিম্নর দিকে যায় তাহলে কিন্তু নিচে আসবে। তাহলে নিচে আসলো, কত কারেন্ট চিন্তা করছি আমরা? আই কারেন্ট। তাহলে সেই আই কারেন্টই কিন্তু নিচে আসলো। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেল। ওকে, ফাইন। এবার R3 এর একটা মাথা দেখো এখানে 50 ভোল্ট, আর একটা মাথা এই যেটার সাথে কানেক্টেড, এটাকে আমি চিন্তা করলাম 20 ভোল্ট। তাহলে সেম ভাবে তুমি চিন্তা করো, কারেন্ট যখন এই পর্যন্ত আসবে সে আবার চিন্তা করবে যে আমি তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাই। তাহলে কারেন্ট এখন 50 ভোল্ট থেকে 20 ভোল্টের দিকে যাবে, তার মানে কারেন্টটা তখন এই পথে রওনা দিবে। ওকে, তাহলে এই পথে যদি রওনা দেয় সে 50 থেকে 20 ভোল্টে আসলো। তাহলে এখানে তিনটে স্টেপ বর্ণনা করলাম। কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, এখানে 100 থেকে 80 ভোল্টে আসলো, আবার 80 ভোল্ট থেকে 50 ভোল্টে গেল একই কারেন্ট, আবার 50 ভোল্ট থেকে এখানে 20 ভোল্টে আসলো। তাহলে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ওকে, এখন তুমি তাহলে খেয়াল করো, এই দুই পয়েন্টের যদি বিভব পার্থক্যটা চিন্তা করি, বিভব পার্থক্য যেটাকে আমি ডেল ভি দিয়ে প্রকাশ করলাম, এটাকে বিভব পার্থক্য বলতেছি। তাহলে বিভব পার্থক্য আগের লেকচারটা আমি শিখে আসছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটাকে বিয়োগ দিতে হবে। তাহলে সেটা কত হবে দেখো তো? 80 ভোল্ট। তার মানে এই ব্যাটারিটার ক্ষমতা হচ্ছে 80 ভোল্ট। এই ব্যাটারিটার ক্ষমতা কত? 80 ভোল্ট। ব্যাটারির ক্ষমতা বা পাওয়ার বলতে বোঝায় তার বিভব পার্থক্যটা কত। এই যে উচ্চ বিভব আর নিম্ন বিভব, দেখো ব্যাটারি এক মাথায় 100 আর এক মাথায় 20, তাহলে এর মধ্যে গ্যাপ কতটুকু আছে? 80 ভোল্ট। তাহলে এই ব্যাটারিটার যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 80 ভোল্ট। তাহলে এই যে আমরা একটা সার্কিট আঁকলাম এখানে, এখান থেকে তুমি দুইটা ইনফরমেশন মনে রাখবে, দুইটা ইনফরমেশন। নাম্বার 1, ব্যাটারির যে বড় দাগ মানে উচ্চ বিভব, এখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, কত কারেন্ট বের হয়েছে বলো তো? আই। এখান থেকে যত কারেন্ট বের হবে মাইনাসে তত কারেন্টই প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কি? ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে ছোট দাগেও তত কারেন্ট প্রবেশ করবে। যেমন বড় দাগ থেকে আই কারেন্ট বের হলো, তাহলে ছোট দাগেও কত কারেন্ট প্রবেশ করছে? আই। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট সম্ভাব্য সকল দিকে যায়।
কারেন্ট যাওয়ার পথে যতগুলা রাস্তা পড়বে সে সবগুলা রাস্তাতেই যাবে। ওকে, তো এটা একেবারেই একটা সিম্পল সার্কিট। এটা দেখে তোমার অনেকটা সহজ লাগতে পারে, বাট অন্যগুলা দেখে যে কঠিন লাগবে বিষয়টা এরকম না, বাট কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যদি তুমি এই কনসেপ্টটা মাথায় রাখো, তোমাকে যে কোনো সার্কিট দিলে তুমি সহজভাবে এটাকে সলভ করতে পারবে। তাহলে দুইটা বৈশিষ্ট্য কি আমি বললাম, ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হয় ছোট দাগে একই কারেন্ট প্রবেশ করতে হবে। এই সার্কিটের জন্য ক্যালকুলেশনটা একেবারে ইজি ছিল। আমরা সামনে আরো 2-3টা সার্কিট দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে একই জিনিস সবার ক্ষেত্রে প্রযোজ্য। বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে ছোট দাগে তত কারেন্টই ফেরত আসতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কারেন্টের সামনে যতগুলা রাস্তা পড়ে ও সম্ভাব্য সকল রাস্তাতেই যাবে, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। সেটা আমি যখন পড়াতে থাকবো তখন ব্যতিক্রমগুলো নিয়েও আলোচনা করব। তাহলে একটা সার্কিটের মধ্যে কারেন্ট কিভাবে যাওয়া আসা করবে এই ছবির মাধ্যমে আমি সেটা এক্সপ্লেইন করলাম, যে একটা প্রান্ত উচ্চ বিভব হয়ে থাকে আর একটা প্রান্ত নিম্ন বিভব, এইভাবে করে উচ্চ থেকে নিম্ন, আবার এটার সাপেক্ষে উচ্চ থেকে নিম্ন, এটার সাপেক্ষে উচ্চ থেকে নিম্ন, এরকম করে একটা সাইকেল কমপ্লিট করলো, এরকম করে একটা সাইকেল কমপ্লিট করলো, একটা চক্র কমপ্লিট করলো, এই যে একটা রাস্তা কমপ্লিট করলো, এটার নামই হচ্ছে সার্কিট বা বর্তনী। ওকে, তাহলে এই যে 2টা পয়েন্ট বললাম, আজকে থেকে যতগুলা ক্লাস আমি করাবো এই 2টা কথা আমি তোমাকে বারবার মনে করাই দিব। প্রথম কথা কি ছিল, ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে ছোট দাগেও তত কারেন্ট প্রবেশ করতে হবে। বড় দাগ মানে কি হাই পোটেনশিয়াল, ছোট দাগ মানে কি লো পোটেনশিয়াল। ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে ছোট দাগে তত কারেন্টই প্রবেশ করতে হবে। কথাটা বারবার কেন বলতেছি, এই কথাটা তুমি যত ভালো করে অ্যাপ্লাই করতে পারবে, একটা সার্কিটের মধ্যে যত ভালো করে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাথগুলো তোমার জন্য তত সহজ হয়ে যাবে। তাহলে ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হয় ছোট দাগেও তত কারেন্ট প্রবেশ করে। সেকেন্ড বৈশিষ্ট্য কি, কারেন্ট সম্ভাব্য সকল দিকে যাবে, হ্যাঁ কিছু ব্যতিক্রম থাকতে পারে। তাহলে তুমি এই 2টা বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? এই সার্কিটে কিন্তু একেবারে সিম্পল একটা সার্কিট, তাই তোমার কাছে সেরকম কিছু মানে কনসেপচুয়াল মনে হচ্ছে না, কিন্তু এরপরই আমি দেখাবো একটা বড় সার্কিট নিয়ে যার অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেই ক্ষেত্রেও এই 2টা কথা প্রযোজ্য হবে। তাহলে আজকের লেকচারের কিন্তু আরেকটা পার্ট আছে। আজকের লেকচারের প্রথম পার্ট ছিল এটা, একটা সিম্পল সার্কিটের জন্য আমি কারেন্টের ভাগটা দেখালাম। ওকে, এবার একটা কমপ্লেক্স সার্কিট নিব, এর থেকে আরেকটু ভারী সার্কিট নিব, যেখানে আমি দেখাবো যে কারেন্টের ডিস্ট্রিবিউশন গুলা কিরকম ভাবে হবে।